শোনা যায়? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কেউ একজন পারলে একটু রেকর্ড করো, রেকর্ড করে বাকিদের সাথে শেয়ার করে দিও, হ্যাঁ? যেহেতু ফিজিক্যাল ক্লাস হইলে এটা আবার রিপিট করা সম্ভব হবে কিনা I don't know. সো একটু সবার সাথে শেয়ার করে দিও যদি কেউ একজন রেকর্ড করো, হ্যাঁ? একজন কষ্ট করে রেকর্ড করে ফেলো। তো হাইড্রোলিক জাম্পের যা করাইছি ম্যাথ ওই পর্যন্তই, হ্যাঁ? এখন হাইড্রোলিক জাম্পের একটা স্মল থিওরি পোরশন রয়ে গেছে, তোমরা সেটা আজকে দেখবো। এটা হচ্ছে স্টিলিং বেসিন। এটা এক ধরনের বেসিন, হাতের মতোই, হ্যাঁ? তো কোথাও পরে ইউজ করা হয়, যেমন ড্যামে বা তোমার বিভিন্ন ধরনের ওয়াটার যেসব স্ট্রাকচার গুলো আছে, স্পেশালি ড্যামের ক্ষেত্রে হয়, স্ট্যাবল করা হয়, যাতে হাইড্রোলিক জাম্প এবং হাইড্রোলিক জাম্প ক্রিয়েট করলে কি হয়, এনার্জি ডিসিপেট হয়, এনার্জি। তো এটা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের হাইড্রোলিক স্ট্রাকচারের পরে প্লেস করা হয় যাতে হাইড্রোলিক জাম্প ক্রিয়েট হয় এবং যার ফলে এনার্জিটা ডিসিপেট করতে পারে। এটা দেখতে এই যে এই ধরনের বেসিনটা দেখতে এরকম, এটাই সেই স্টিলিং বেসিন, যেটাই সে হাত ধোয়ার বেসিনের মতো, হ্যাঁ? এখন আসুন, এই কোশ্চেনটা কেমন হয়, থিওরি যেহেতু যে ডিফাইন, মনে করো ডিফাইন স্টিলিং বেসিন অ্যান্ড কম্পোনেন্ট, এটা এর তিনটা কম্পোনেন্ট আছে। একটাকে বলে চুট ব্লক, একটাকে বলে শিল বা ডেন্টেটেড শিল, আর একটা হচ্ছে বাফেল পায়ার। নাম্বার ওয়ান হচ্ছে চুট ব্লক। চুট ব্লক হচ্ছে এই তোমার স্টিলিং বেসিনের তোমার হচ্ছে প্রথম পার্ট, এন্ট্রেন্স পার্টে এই চুট ব্লকটা থাকে। এই যে দেখো, এই যে একদম এন্ট্রেন্সে যে পার্টটা থাকে যেটাকে বলে চুট ব্লক, এটার কাজ কি, এই যে এদিক থেকে যে ওয়াটার গুলো আসবে, এদিক থেকে যে ওয়াটার জেট গুলো আসে, সে সে ওয়াটার জেটটাকে এই চুট ব্লক কি করে, আলাদা করে ফেলে, স্প্লিট করে ফেলে। তো এই চুট ব্লকের কাজ হচ্ছে এই ইনকামিং ওয়াটার গুলোকে স্প্লিট করা এবং বটমে একদম সারফেসে বা বটমে যে ওয়াটার গুলো থাকে সে ওয়াটার গুলোকে খেলা, এই ওয়াটার গুলোকে, ওয়াটার জেটটাকে স্প্লিট করে আর বটম সারফেস থেকে ওয়াটার গুলোকে উপরের দিকে উঠাইতে সাহায্য করে চুট ব্লক। শিল, তার আরেকটা হচ্ছে ডেন্টেটেড শিল। শিল, সলিড আর ডেন্টেটেড শিল। এটা ডেন্টেটেড শিল কেন বলা হয়, এটা দাঁতের মতো দেখতে, এই জন্য এটাকে ডেন্টেটেড বলে। এই যে এটা হচ্ছে ডেন্টেটেড শিল, লাস্টের পোর্শন, যেটা হচ্ছে তোমার একদম এক্সিট পার্টে এই ডেন্টেটেড শিলটাকে প্লেস করা। এই ডেন্টেটেড শিল কি করে, এই যে ওয়াটার গুলার এই কি বলে, চুট ব্লক থেকে এদিক থেকে আসলো, এই ওয়াটার গুলার ভ্যালোসিটি অনেক বেশি থাকে, এই হাই ভ্যালোসিটি ওয়াটার গুলার ভ্যালোসিটি কমাইতে সাহায্য করে। এই ডেন্টেটেড শিল হচ্ছে হাই ভ্যালোসিটি ওয়াটার ভ্যালোসিটিটাকে রিডিউস করে, যাতে লো ভ্যালোসিটি ওয়াটার বের হয়ে যায়, যাতে তোমার ডাউন স্ট্রিমে ইরোশনটা কম হয়। ঠিক আছে? তো এই ডেন্টেটেড শিল ওয়াটার গুলোর ভ্যালোসিটিটাকে রিডিউস করতে হেল্প করে। নেক্সট অ্যান্ড লাস্ট পার্ট হচ্ছে বাফেল পায়ার। বাফেল পায়ার বা ফ্লোর ব্লকসও বলে। বাফেল পায়ার হচ্ছে ইন্টারমিডিয়েট লোকেশন, এটা ইউজ করে এই যে মাঝের পার্টে এই বাফেল পায়ার ইউজ করা হয়, যে এইখানে বাফেল পায়ার হচ্ছে ইন্টারমিডিয়েট পার্টে বাফেল পায়ারটা ইউজ করা হয়, হ্যাঁ? এই বাফেল পায়ার সব জায়গায় ইউজ করা হয় না, সব ধরনের সিল্টিং বেসিনে বাফেল পায়ার ইউজ করে না, কিছু কিছু মানে তোমার স্পেসিফিক কিছু কিছু সিল্টিং বেসিনে বাফেল পায়ার ইউজ করে, হ্যাঁ? এই বাফেল পায়ার ইন্টারমিডিয়েট লোকেশন ইউজ করে, আর হচ্ছে কিছু কিছু সিলেক্টিভ তোমার সিল্টিং বেসিনে বাফেল পায়ার ইউজ করে। কোন কোন সিলেক্টিভ বলা হচ্ছে, যেই সকল সিল্টিং বেসিনের তোমার হচ্ছে অ্যাপ্রোচিং ওয়াটারের ভ্যালোসিটি কম, অ্যাপ্রোচ ভ্যালোসিটি যেগুলো তোমার সিল্টিং বেসিনে কম, স্টিলিং বেসিনে কম, সেখানে তোমার বাফেল পায়ার ইউজ করে। হুম। বাফেল পায়ার কি করে দেখো, বাফেল পায়ার যেখানে অ্যাপ্রোচ ভেলোসিটি অনেক কম, সেখানে তোমার এই বাফেল পায়ার অনেক ইফেক্টিভলি কাজ করতে পারে। হুম। এর মেইন কাজই হচ্ছে এনার্জি ডিসিপেট করা। হ্যাঁ, এনার্জি ডিসিপেট করতে এটা হেল্প করে, বাট এটা সব ধরনের স্টিলিং বেসিন এটা
কার্যকর না, শুধুমাত্র যে সকল স্টিলিং বেসিনে অ্যাপ্রোচ ভেলোসিটি কম সেখানে এটা ইফেক্টিভলি কাজ করতে পারে। হ্যাঁ, কারণ কি, যদি বলতেছে ইনকামিং ভেলোসিটি অনেক বেশি থাকে, তো বলতেছে অনেক সময় বাফেল ফায়ার দিলে সে বাফেল ফায়ার ক্যাভিটি হয়ে যায়, বাফেল ফায়ার ক্ষয় হয়ে যায়, এই জন্য এইসব জায়গায় বাফেল ফায়ার দেয় না। ঠিক আছে, ভেলোসিটি অনেক বেশি থাকলে বাফেল ফায়ার নিজেই ক্ষয় হয়ে যায়, এই জন্য ওটাকে ইউজ করা হয় না। তো বলা হচ্ছে বাফেল ফায়ার ইউজ করা যাবে যদি ইনকামিং ভেলোসিটি বা অ্যাপ্রোচ ভেলোসিটি 16 মিটার পার সেকেন্ডের থেকে কম হয়। 16, কোনো কোনো জায়গায় 18ও বলা হয়। 16 বা 18 মিটার পার সেকেন্ডের থেকে যদি ইনকামিং ভেলোসিটি কম হয়, তো সেক্ষেত্রে বাফেল ফায়ার ইউজ করা লাগবে। হ্যাঁ, আর যদি 16 বা 18 মিটার পার সেকেন্ডের থেকে বেশি হয়, তাহলে আর বাফেল ফায়ার ইউজ করা দরকার নাই। এটা ছিল হচ্ছে বাফেল ফায়ার। এবার আসো ডিফারেন্ট টাইপস অফ স্টিলিং বেসিন আমরা দেখবো। কয়েক ধরনের স্টিলিং বেসিন পাওয়া যায়। একটা হচ্ছে তোমার ইউএসবিআর 2, ইউএসবিআর বেসিন 2, ইউএসবিআর বেসিন 3, ইউএসবিআর বেসিন 4। নেক্সট হচ্ছে সেন্ট অ্যান্টনি ফল, SAF স্টিলিং বেসিন। কোশ্চেন হইতে পারে যেমন 3, 4। এখন ইউএসবিআর বেসিন 2, একটা জিনিস খেয়াল রাখবা, এই যে স্টিলিং বেসিনের 3টা পার্ট, চুট ব্লক, ডেন্টেটেড শিল আর বাফেল পায়ের মধ্যে চুট ব্লক আর ডেন্টেটেড শিল সবগুলা স্টিলিং বেসিনে ইউজ করা হয়, বাট বাফেল পায়ের সব স্টিলিং বেসিনে ইউজ করা হয় না। যেখানে ভেলোসিটি কম, 16 থেকে কম, সেখানে ইউজ করে। 16 থেকে বেশি হলে, 16 বা 18 থেকে বেশি হলে দরকার না। এই যে দেখো স্টিলিং, সরি, ইউএসবিআর বেসিন 2 এটা হচ্ছে লার্জ স্ট্রাকচারে ইউজ করে। লার্জ স্ট্রাকচারে স্টিলিং বেসিন 2 ইউজ করা হয়। হ্যাঁ, লার্জ স্ট্রাকচার বলতে লার্জ ড্যাম, আর্থ ড্যাম, স্পিলওয়ে, লার্জ ক্যানেলে, তারপরে লার্জ ড্যামে, এইসব জায়গাতে বড় স্ট্রাকচার ইউজ করে। আর এর আরেকটা কন্ডিশন হচ্ছে ইনকামিং ভ্যালোসিটির ফ্লুইড নাম্বার, ইনকামিং ওয়াটারের ফ্লুইড নাম্বার FR1 4.5-এর থেকে বড় হইতে হবে। অবশ্যই ইনকামিং ভ্যালোসিটি, ইনকামিং ওয়াটারের, অ্যাপ্রোচ ওয়াটারের তোমার ফ্লুইড নাম্বার FR1 4.5-এর থেকে বড় হইতে হবে, এবং যে ইনকামিং ভ্যালোসিটি অবশ্যই 16 থেকে বেশি হইতে হবে। সরি, 16 বলতেছি, 18 থেকে বেশি হইতে হবে। সো এই দুইটা কন্ডিশন খেয়াল রাখা। ইউএসবিআর বেসিন 2 আমরা তখন ইউজ করি যখন বলা হচ্ছে অ্যাপ্রোচ ওয়াটারের ফ্লুইড নাম্বার FR1 4.5-এর থেকে বেশি হইলে, আর যদি তোমার হচ্ছে অ্যাপ্রোচ ভ্যালোসিটি, ইনকামিং ওয়াটারের ভ্যালোসিটি U1 যদি 18-এর থেকে বড় হয়, তখন আমরা ইউএস ইউজ করি। ঠিক আছে। আর এই ক্ষেত্রে তুমি যদি ইউএসবিআর বেসিন 2 ইউজ করো, তাহলে বলতে ওভারঅল বেসিনের লেন্থ 33% পর্যন্ত কমানো সম্ভব। ওভারঅল বেসিন ডিমে আগবো ডেন্টেটেড শিল, এটা হবে আপ স্ট্রিমে তোমার ডেন্টেটেড শিল এটা থাকবেই, বাট তোমার বাফেল পায়া থাকবে কিনা সেটা এখন তোমরা আমাকে বলবে। বলো তো, ইউএসবিআর বেসিন 2 দেওয়া লাগবে নাকি লাগবে না, বলতে পারো? একজন বলতে, কেউ আছো? নিওয়ান? বললাম যে ইউএসবিআর বেসিন 2 এই স্টিলিং বেসিনে বাফেল পায়ার দেওয়া লাগবে নাকি লাগবে না, বলতে পারো? না, আচ্ছা, লাগবে না। ঠিক আছে। কেন লাগবে না বলো তো? লাগবে না, কেন লাগবে না সেটা হচ্ছে, বলা হচ্ছে বাফেল পায়ার তখনই ইউজ করা হয় যখন ইনকামিং ওয়াটারের ভ্যালোসিটি 16 থেকে কম হয়। ইনকামিং ওয়াটারের ভ্যালোসিটি 16 থেকে কম হইলে, বা 18 থেকে কম, 16 বা 18 যেটাই বলো, এটাই 16-18 থেকে কম হইলেই বাফেল পায়ার ইউজ করতে হবে। এর থেকে বেশি হইলে বাফেল পায়ার ইউজ করা লাগবে না। আর ইউএসবিআর বেসিন 2 এস্টাবলিশই করা হয় যদি ইনকামিং ভ্যালোসিটি 18 থেকে বেশি হয়, তাহলে তো কন্ডিশন ম্যাচ করলো না। বাফেল পায়ার দিতাম যদি 16 থেকে কম হইতো বা 18 থেকে কম হইতো, বাট আমরা ইউএসবিআর বেসিন 2 তখনই স্ট্রাগল করি যখন অ্যাপ্রোচ ভ্যালোসিটি 18 থেকে বেশি হয়, তাহলে তো কন্ডিশন ম্যাচই করলো না। এই জন্য ইউএসবিআর বেসিন 2 তে চুট ব্লক, ডেন্টেটেড শিল থাকলেও বাফেল পায়ার দেওয়া লাগে না, বাফেল পায়ার দেওয়া হয় না। ইউএসবিআর বেসিন 2 কন্ডিশন হচ্ছে অ্যাপ্রোচ ভ্যালোসিটি 18 থেকে বেশি হইতে হবে, এবং ফ্রুট নাম্বার, আপ স্ট্রিমের কি বলে, আপ স্ট্রিমের ফ্রি ফ্রুট নাম্বার 4.5-এর থেকে বেশি হবে। সো ইউএসবিআর বেসিন 2 তে বাফেল পায়ার লাগে না।
এবার আসো ইউএসবি এর বেসিন 3 দেখি। ইউএসবি এর বেসিন 3 বলতেছে, ইউএসবি এর বেসিন 3 একদম ইউএসবি বেসিন 2 এর মতোই, একদম সেম টু সেম 2 এর মতোই। বাট এই ক্ষেত্রে বলতেছে ইউএসবি এর বেসিন 3 তখনই ডিজাইন করা হয় ইনকামিং যখনই ইনকামিং ভ্যালোসিটি যখনই ইনকামিং ভ্যালোসিটি 18 থেকে কম হয়, যখনই ইনকামিং ওয়াটারের ভ্যালোসিটি 18 থেকে বেসিন 3 ইউজ করি। ইউএসবি এর বেসিন 3 তখন ইউজ করা হয় যখন ইনকামিং ওয়াটার ভ্যালোসিটি 18 থেকে কম হয়। তো এই ক্ষেত্রে অবশ্যই তুমি ডেন্টেটেড শিল ইউজ করবা, কারণ দেখো ডেন্টেটেড শিল আমরা ইউজ করি বলছিলাম, সরি, বাফেল পায়ার ইউজ করব। বাফেল পায়ার ইউজ আমরা তখনই করব যখন ইনকামিং ওয়াটারের ভ্যালোসিটি 16 থেকে কম হয়, কোন কোন জায়গায় বলে 18 থেকে কম হয়, 16 বা 18 থেকে কম হলে আমরা বাফেল পায়ার ইউজ। তো ইউএসবি বেসিন 3 2 এর মতো বাট তখনই 18 থেকে কম, দেখো কন্ডিশন ম্যাচ করছে, ফেল পায়ার থাকবে তোমার। আপ স্ট্রিমে তোমার অবশ্যই আপ স্ট্রিমে চুট ব্লক থাকবে, ডাউন স্ট্রিমে তোমার ডেন্টেড শিল থাকবে অ্যাজ ইট ইজ, এবং ইন্টারমিডিয়েটে তুমি অবশ্যই বাফেল পায়ার ইনস্টল করবা। বিকজ এখানে ইউএসবি এর বেসিন 3 তখনই আমরা স্টেবল করি যখন কি বলে তোমার এপ্রোচ ভেলোসিটি 18 থেকে কম থাকে, তো এটা কন্ডিশন ম্যাচ করছে। ঠিক আছে, এই জন্য আমরা এখানে বাফেল পায়ারটা ইউজ করি। এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে যদি তুমি ইউএসবি বেসিন 3 স্টেবল করো তাহলে সেক্ষেত্রে বেসিনের ওভারঅল লেন্থ 60% পর্যন্ত কমানো সম্ভব, 60% পর্যন্ত কমানো সম্ভব। তাহলে আমরা ইউএসবি বেসিন 3 তে বাফেল পায়ারটা ইউজ করি। নেক্সট আসো ইউএসবি বেসিন 4। ইউএসবি বেসিন 4 হচ্ছে তোমার এই যে বিভিন্ন ক্যানেলে ডাইভারশন স্ট্রাকচারে কনজাংশনে ইউজ করে, হ্যাঁ, ক্যানেলে ডাইভারশন স্ট্রাকচারে ইউজ করা হয়, হ্যাঁ। আর এটার বেশি মেইন কাজটা হচ্ছে ওয়েভ সুপ্রিজিং করা, ওয়েভটাকে ভেঙে ফেলা। কি কেন ইউজ করা হয় বলতেছে, যখন হাইড্রোলিক জাম্প প্রডিউস হয়, যখন হাইড্রোলিক জাম্প প্রডিউস হয়, হাইড্রোলিক জাম্পের একটা প্রপার্টিজ হচ্ছে বিশাল বড় ঢেউ ক্রিয়েট করে, বিশাল বড় ওয়েভ ক্রিয়েট করে, হ্যাঁ। হাইড্রোলিক জাম্প ক্রিয়েট হলে বিশাল বড় একটা ওয়েভ চলে আসে। তো যদি আমরা ইউএসবি বেসিন 4 ইউজ করি, তো সেক্ষেত্রে ইউএসবি বেসিন 4 কি করে, এই ওয়েভটাকে বড় হইতে দেয় না, ওয়েভটাকে আগেই ভেঙে ফেলে, ওয়েভটাকে ভেঙে ফেলে। যার ফলে এ, যদি এই বড় ওয়েভটা থেকে যায় তাহলে সমস্যাটা কি, যদি এই বড় ওয়েভ ক্রিয়েট হয় তো সেই বড় ওয়েভ ডাউন স্ট্রিমে ইরোশন করে ফেলে। ঠিক আছে, ডাউন স্ট্রিমে দেখা যাচ্ছে দুই সাইডটাকে ইরোশন করে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই জন্য ইউএসবি আর বেসিন 4 একটা স্পেশাল বেসিন, যেটা তোমার এই যে ক্যানেল ডাইভারশন স্ট্রাকচার ইউজ করে, মেইন কাজ হচ্ছে এই ওয়েভটাকে ভেঙে ফেলা, এই ওয়েভটাকে বড় হইতে দেয় না, সুপ্রিজিং অফ ওয়েভ, ওয়েভ ভেঙে ফেলতে সাহায্য করে। হুম। এবং এই ক্ষেত্রে বলতেছে আমরা ইউএসবি বেসিন 4 তখন ইউজ করি যখন সেটা অসিলেটিক জাম্প হয়, ফ্রুট নাম্বার তোমার 2.5 থেকে 4.5-এর মধ্যে হইলে আমরা ইউএসবি বেসিন 4 ইউজ করি, হ্যাঁ। এবং এই ক্ষেত্রে তোমার চুট ব্লক, ডেন্টেড শিল এগুলো থাকবেই, সমস্যা নেই, আগের মতোই। ঠিক আছে, যে চুট ব্লক ডেন্টেড শিল এগুলো থাকবেই। নেক্সট আসো সেন্ট অ্যান্টনি ফল, SAF স্টিলিং বেসিন। এটা কি বলতেছে, সেন্ট অ্যান্টনি স্টিলিং বেসিন হচ্ছে এটা তোমার, কই গেল কার্সর, কই এটা, সেন্ট অ্যান্টনি ফল স্টিলিং বেসিন। এটা হচ্ছে সেন্ট অ্যান্টনি ফল হাইড্রোলিক ল্যাবরেটরি, ইউনিভার্সিটি অফ মিনিয়েসোটা, এটা ইউনিভার্সিটি অফ মিনিয়েসোটার সেন্ট অ্যান্টনি ফল হাইড্রোলিক ল্যাবরেটরিতে এটা তৈরি করা হয়েছে। ওরা প্রথম এই সেন্ট অ্যান্টনি ফল স্টিলিং বেসিনটাকে ডিজাইন করছে, হ্যাঁ। এটা কোথায় কোথায় ইউজ করা হয়, এটা স্মল স্ট্রাকচার ইউজ করে, স্মল স্পিলওয়ে, আউটলেট ওয়ার্ক, ক্যানেল স্ট্রাকচার, ছোট ছোট স্ট্রাকচার এগুলো ইউজ করে, এটা ইউজ করা যায়, হ্যাঁ। আর এটা মেইন বেসিক্সটা হচ্ছে এটা ইউএসবি এর বেসিন 3 এর মতো, একদম সিমিলার টু ইউএসবি এর বেসিন 3, ইউএসবি এর বেসিন 3 এর মতো। হুম, ইউএসবি এর বেসিন 3 এর মতোই, কিন্তু এটার মেইন অ্যাডভান্টেজ হচ্ছে এটা হাই রেঞ্জ অফ ফ্রুট নাম্বারের জন্য ইউজ করা যায়। যেমন তোমার কত হাই রেঞ্জ অফ ফ্রুট নাম্বার, মানে 1.7 থেকে 17 অ্যাপ্রোচ তোমার আপস্ট্রিমের ফুড নাম্বার, হাই রেঞ্জ অফ আপস্ট্রিম ফুড নাম্বারের জন্য এই সেন্ট অ্যান্টনি ফল স্টিলিং বেসিনটা ইউজ করা যায় 1.7 থেকে 17 এই পর্যন্ত। আর এর অবশ্যই আগের মতো তোমার এই যে ইউএসবি বেসিন 3 এর মতো তোমার সুট ব্লক থাকবে, বাফল পায়ার থাকবে, তারপরে ডেন্টেটেড শিল সবই থাকবে। আর এর আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এর লেন্থ অনেক কম, এটা অনেক ছোট। এই সেন্ট অ্যান্টনি স্টিলিং বেসিন অনেক ছোট, এটা দেখো মোটামুটি 70 থেকে 90% পর্যন্ত এর লেন্থ রিডিউস করতে পারে, হ্যাঁ।
তো এটা এই জন্য এর অনেক ইকোনমিক্যাল, এটা যেহেতু এটা অনেক ছোট হয়, অনেক ছোট হওয়ার জন্য এটা অনেক ইকোনমিক্যাল, বাট এর ফ্যাক্টর অফ সেফটি অনেক কম। সো সেন্ট অ্যান্টনি এসএফ স্টিলিং বেসিন, এটা ইউনিভার্সিটি অফ মিনেসোটা সেন্ট অ্যান্টনি ফল হাইড্রোলিক ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে, এবং এটা স্মল স্ট্রাকচার, স্মল স্পিলওয়ে, আউটলেট ওয়ার্ক, ক্যানেল স্ট্রাকচার, এসব স্ট্রাকচারের জন্য এটা ইউজ করা হয়। আর এটা একদম সেম টু সেম ইউএসবি বেসিন 3। হ্যাঁ, কিন্তু এটা হাই রেঞ্জ অফ আপস্ট্রিম ফ্লুইড নাম্বারের জন্য এটা ইউজ করা যেতে পারে 1.7 থেকে 17, FR1 1.7 থেকে 17 এর মধ্যে হইলে এস স্টিলিং বেসিনটা ইউজ করা যেতে পারে। আর এর অ্যাজ ইট ইজ ইউএসবি বেসিন 3 মতো যেহেতু, তো এর ওই 3টা পার্টি থাকবে, বাফেল পায়ার, জুট ব্লক, ডেন্টেড স্টিল সবই থাকবে। আর এটা অনেক ছোট হয়, মোটামুটি 70 থেকে 90% পর্যন্ত এর লেন্থ রিডিউস করা সম্ভব। ঠিক আছে, এই আর কি। তো আমরা এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা আমি করাবো না, এটা লাগবে না, এমনি 4টা ম্যাথ হয়েছে, ওই 4টা ম্যাথই আপাতত থাকবে। সো এই পর্যন্তই ছিল আমাদের হাইড্রোলিক জাম্প। আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট, আমরা নেক্সট উইকে কিন্তু কুইজ দিব, কিন্তু রবিবারে না, হ্যাঁ, কারণ রবিবারে আমি নিতে চাচ্ছি না। হ্যাঁ, সবাই আসুক একটু একটু করে, তারপরে রবিবারে কুইজ না, রবি পরে, হ্যাঁ, মানে নেক্সট উইকে দিব, কিন্তু রবিবার না আর কি। তো কুইজের সিলেবাস দেখো, 4টা ম্যাথ। এই তোমার কুইজ পরে হচ্ছে সিলেবাস 4টা ম্যাথ। হ্যাঁ, তোমার এই হাইড্রোলিক এক্সাম পেজে 4টা ম্যাথ আমরা করছিলাম, সেগুলোর উপরেই এই যে 7.1, 7.2, 7.3, আর হচ্ছে 7.4, এই 4টার উপরে। 7.4, 7.3, 7.2, 7.1, 4টা ম্যাথ। এই 7.3 আর 7.2 সেমই, একটা ম্যাথেরই 2টা পার্ট আর কি। সো বেসিক্যালি বলতে গেলে তোমার অ্যাকচুয়ালি 3টা ম্যাথ আর কি। তো এই এর উপরেই আমি কুইজ নিবো আর কি। কুইজ 4 হচ্ছে তোমার এই হাইড্রোলিক জাম্পের এই 4টা ম্যাথের উপর। বুঝতে পারছো? তো একটু পড়াশোনা করে আসবো। জি, বলো খন্দকার আফতাবউদ্দিন, কি হয়েছে? বলো, কি বলতে চাও? না স্যার, কিছু না স্যার। ওকে, তো এই 4টা ম্যাথের উপরে আমরা কুইজ দিব নেক্সট উইকে, কুইজ 4, ঠিক আছে? তো এটা ছিল আমাদের হাইড্রোলিক জাম্প এই পর্যন্তই। আমি হচ্ছে পরের চ্যাপ্টারটা শুরু করব। হুম, পরের চ্যাপ্টার হচ্ছে চ্যানেল কন্ট্রোল অ্যান্ড ট্রানজিশন, কন্ট্রোল আর ট্রানজিশন। তো কন্ট্রোল ট্রানজিশন আমরা এর আগেও পড়ছি, যখন ইউনিফর্ম ফ্লো করাইছিলাম তখনও কিন্তু কন্ট্রোল ট্রানজিশন ছিল, বাট ওটা একটা স্মল পার্ট ছিল আর কি। বাট এখানে কন্ট্রোল ট্রানজিশনের একটা টোটাল চ্যাপ্টার রয়ে গেছে, মানে মানে আরো ডিটেলস। তো আমি এখান থেকে আমি এই পার্টটা একটু শর্ট করাবো আর কি, হ্যাঁ, বিকজ আমাদের যেহেতু ট্রানজিশন কন্ট্রোলের আগে একবার পড়া আছে, এই জন্য আমি এখানে অনেকগুলো কন্ট্রোল ট্রানজিশন আছে, তো আমি সবগুলো পড়াবো না, আমি একটু ছোট করবো আর কি, হ্যাঁ, 2টা পড়াবো। কারণ অনেকগুলো আছে, এখন এটা যদি সবগুলো শেষ করতে হয় তাহলে আমি সিলেবাসই শেষ করতে পারবো না, কারণ এখনো একটা লং চ্যাপ্টার আছে, জিভিএফ, গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লো, ওইটাই মানে ফাইনালের আগ পর্যন্ত একটা চ্যাপ্টারই পড়ানো লাগবে, ওটা অনেক বড়। সো এই জন্য আমি এইগুলো একটু শর্ট করে শেষ করতে চাচ্ছি। সো কন্ট্রোল ট্রানজিশনটা আমি একটু শর্ট করে দেখাবো। সো এখানে কন্ট্রোল ট্রানজিশন কি? কন্ট্রোল হচ্ছে, দেখো এর আগে আমরা দেখছিলাম ঈদের সময়, মিডের আগে, কন্ট্রোল ডিফাইন্ড অ্যাজ এ ফিচার ন্যাচারাল আর্টিফিশিয়াল হুইচ এস্টাবলিশ ডিফিনাইট রিলেশনশিপ বিটুইন ডিসচার্জ অ্যান্ড ডেপথ অফ ফ্লো। কন্ট্রোল হচ্ছে তোমার ডিসচার্জ আর ডেপথ অফ ফ্লোর মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করে, একটা এমন একটা স্ট্রাকচার, হ্যাঁ, ন্যাচারাল আর্টিফিশিয়াল স্ট্রাকচার। আরো সহজ করে বলতে গেলে কন্ট্রোল হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা সেকশন, যেটা আসলে ফ্লোটাকে কন্ট্রোল করে। এর নাম শুনে বোঝা যায় ফ্লোকে কন্ট্রোল করে, সেটাকে বলা হয় কন্ট্রোল সেকশন। কন্ট্রোল হচ্ছে যেটা ফ্লোকে কন্ট্রোল করে। হ্যাঁ, এখন কন্ট্রোল ডিফারেন্ট টাইপ অফ কন্ট্রোল সেকশন আছে, স্লুইস গেট, ফ্রি ওভারফল, ওয়ার্স অ্যান্ড স্পিলওয়ে। এখানে অনেকগুলো কন্ট্রোল সেকশন আছে, এবং এই চ্যাপ্টারে সবগুলাই আছে, বাট আমরা এখান থেকে স্পেসিফিক 2টা পড়বো। আমি স্লুইস গেট পড়াবো, আর ওয়ারের মধ্যে ব্রড ক্রেস্টেড ওয়ার পড়াবো। মানে আরো অনেক কিছু আছে, তোমার ন্যারো ক্রেস্টেড ওয়ার আছে, কাট থ্রোট ফ্লুম আছে, তোমরা যে ল্যাবে যেগুলো করছো প্রত্যেকটা আছে। বাট আমি একটু শর্ট করে শুধু স্লুইস গেটটা, ব্রড ক্রেস্টেডটা আপাতত পড়াবো, আর যদি এখন টাইম পাই এই গ্রাজুয়ালি ভাইট ফ্লো শেষ করার পর যদি টাইম পাই তাহলে বাকিগুলো করাই দেবো, ঠিক আছে? তো কন্ট্রোল সেকশন হচ্ছে যেটা মেইনলি ফ্লোকে কন্ট্রোল করে। হুম, এবার আসো ট্রানজিশন। ট্রানজিশন হচ্ছে এই যেটা হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন আমি বলে দিচ্ছি ট্রানজিশনটা কি, এর আগে আমরা বলছিলাম। ট্রানজিশন হচ্ছে তুমি একটা চ্যানেলে ডেপথ কমাবা বাড়াবা, উইথ কে কমাবা বাড়াবা, ক্রস সেকশন চেঞ্জ করবা, বা এর স্লোপকে চেঞ্জ করবা, কম করবা বেশি করবা, এইসব করার পরে যদি স্টেট অফ ফ্লো চেঞ্জ হয়ে যায় তখন সেটাকে বলা হয় ট্রানজিশন।
চ্যানেলের ডেপথ বা ডেপথ কমানো বাড়ানো বা উইথ কমানো বাড়ানো, এর ক্রস সেকশন কমানো বাড়ানো বা চেঞ্জ করা, এর স্লোপ চেঞ্জ করা, এই সব কিছু চেঞ্জ করলে যদি চ্যানেলের স্টেট অফ ফ্লো চেঞ্জ হয়ে যায়, মনে করো সাব ক্রিটিক্যাল থেকে সুপার ক্রিটিক্যাল, সুপার ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল থেকে সাব ক্রিটিক্যাল, এরকম যদি স্টেট অফ ফ্লো চেঞ্জ হয়ে যায়, তখন আমরা সেটাকে বলি ট্রানজিশন। ঠিক আছে, ট্রানজিশন হিসেবে যে আমরা হাম্প ইউজ করি, ডিপ্রেশন দেয়, এক্সপানশন দেয়, কন্ট্রাকশন দেয়, ডিফারেন্ট টাইপ অফ তোমার ট্রানজিশন করা যেতে পারে। সো আমরা এখন আমরা দেখবো স্লুইস গেটটা। স্লুইস গেট এটা খুবই ইম্পর্ট্যান্ট কন্ট্রোল সেকশন। স্লুইস গেট হচ্ছে একটা গেট, হ্যাঁ, যেটা একটা গেটের মতো, যার নিচ দিয়ে ফ্লো হয়, যেটা আন্ডার ফ্লো অ্যালাউ করে। স্লুইস গেট ইজ দ্য মোস্ট কমনলি ইউজড টাইপ অফ আন্ডার ফ্লো গেটস ফর ফ্লো মেজারমেন্ট। এটা বললাম এমন একটা স্ট্রাকচার নিচ দিয়ে ফ্লো হয়, এটা অনেকটা কেচি গেটের মতো হয়, আর এটাকে উপর নিচ করা যায়, ভার্টিক্যালি তুমি মুভ করতে পারবা, হ্যাঁ, ভার্টিক্যালি লিফট করতে পারবা, উপর উঠাইতে পারবা, নামাইতে পারবা। দেখতে কেমন দেখো, এই যে এটা সেই স্লুইস গেট, এটা হচ্ছে স্লুইস গেট। এটা একটা ভার্টিক্যাল গেট যার নিচ দিয়ে ফ্লো হয়, দেখো নিচ দিয়ে ফ্লো হচ্ছে, উপর দিয়ে না কিন্তু নিচ দিয়ে ফ্লো হয়, সেটাকে বলা হয় স্লুইস গেট। এবং এটা একটা গেটের, এই গেটটাকে তুমি উপর উঠাতে পারবে, লিফট করতে পারবে বা নামাইতে পারবে, হ্যাঁ, এটাকে তুমি কন্ট্রোল করতে পারবে। ঠিক আছে, কেসি গেটের মতো এটাকে তুমি উপর নিচ করতে পারবে। এখন আমরা দুইটা কন্ডিশন সম্পর্কে জানবো। আচ্ছা, তার আগে কন্ডিশন জানার আগে তিনটা প্যারামিটার সম্পর্কে একটু বলে দিই, এই তিনটা একটু খেয়াল রাখবা। ওকে, তিনটা কন্ডিশন প্যারামিটার সম্পর্কে জেনে নাও। একটা হচ্ছে H1। H1 হচ্ছে আপ স্ট্রিমের ওয়াটার ডেপথ, হচ্ছে H1। H2 হচ্ছে ডাউন স্ট্রিমের ওয়াটার ডেপথ। আর Hg হচ্ছে ডেপথ অফ গেট ওপেনিং। এই যে গেটটাকে যত ডেপথে তুমি ওপেন করে রাখবা সেটাকে বলা হয় ডেপথ অফ গেট ওপেনিং, Hg, ডেপথ অফ গেট ওপেনিং। তো এখন আসো, দুইটা কন্ডিশন, একটা হচ্ছে ফ্রি ফল ফ্লো, আর একটা হচ্ছে সাবমার্জ ফ্লো। ফ্রি ফ্লো কি আর সাবমার্জ ফ্লো কি, আমি এগুলো একটু মুছে দিই। ফ্রি ফ্লো কি, সাবমার্জ ফ্লো কি? ফ্রি ফ্লো হচ্ছে, দেখো, আপ স্ট্রিম থেকে যদি ডাউন স্ট্রিমের ওয়াটার ডেপথ অনেক কম থাকে, মনে করো ডাউন স্ট্রিমের ওয়াটার ডেপথ একেবারেই নাই বলতে গেলে, ডাউন স্ট্রিমের ওয়াটার ডেপথ যদি অনেক কম থাকে এবং আপ স্ট্রিমের ওয়াটারটা স্লুইস গেটের নিচ দিয়ে এসে ডাউন স্ট্রিমে যদি ওই ওয়াটারটাই প্রমিনেন্ট হয়, ঠিক আছে, ডাউন স্ট্রিমে যদি স্মুথলি ফ্রিলি যদি বের হইতে পারে, হ্যাঁ, আপ স্ট্রিম থেকে যে ওয়াটারটা আসে এসে ডাউন স্ট্রিমে চলে আসলো এবং এসে ওই ওয়াটার ডেপটাই প্রমিনেন্ট হয়ে গেছে, আগের থেকে যে টেল ওয়াটার ডেপ অল্প একটু ছিল সেটা ডমিনেট করে না। ঠিক আছে, সেটা বলতে গেলে এই যে ওয়াটার ডেপথ আগের থেকে যতটুকু টেল ওয়াটার ডেপটা ছিল, সেটা আপ স্ট্রিম থেকে যে ওয়াটারটা আসে তার মধ্যে ঢাকা হয়ে গেছে, তার মধ্যে ঢেকে গেছে। তো সেটাকে আমরা বলি ফ্রি ওভারফল, যেখানে ওয়াটারটা ফ্রিলি বের হইতে পারে। ঠিক আছে, যেখানে ওয়াটারটা ফ্রিলি বের হইতে পারে সেটাকে আমরা বলি ফ্রি ওভারফল। হ্যাঁ, আপ স্ট্রিম থেকে যে ওয়াটারটা ডাউন স্ট্রিমে বের হয়ে যাবে সেটাই যদি ডমিনেট করে, হ্যাঁ, যেটা যদি ফ্রিলি বের হতে পারে, তো সেটাকে আমরা বলি ফ্রি ওভারফল। এবার আসি সাবমার্স ফ্লো হচ্ছে, দেখো, ডাউন স্ট্রিমে এটা হচ্ছে টেইল ওয়াটার ডেপথ, যদি টেইল ওয়াটার ডেপথ অনেক বেশি থাকে, ডাউন স্ট্রিমে টেইল ওয়াটার ডেপথ যদি অনেক বেশি থাকে, তা এবং আপ স্ট্রিম থেকে যে ওয়াটারটা বের হবে, এই যে ডটেড লাইনটা হচ্ছে আপ স্ট্রিম থেকে যে ওয়াটারটা বের হচ্ছে, আপ স্ট্রিম থেকে যে ওয়াটারটা বের হচ্ছে সেটা ডাউন স্ট্রিমের ওই টেইল ওয়াটারের মধ্যে যদি ঢাকা পড়ে যায়, তার মধ্যে যদি সাবমার্জ হয়ে যায়, ডুবে যায়, তখন আমরা সেটাকে বলি সাবমার্স ফ্লোতে কি হয়, আপ স্ট্রিম থেকে যে ওয়াটারটা আসে সেটা ডাউন স্ট্রিম থেকে আগের থেকেই ডাউন স্ট্রিমে যে এক্সিস্টিং টেইল ওয়াটার আছে তার মধ্যে যদি ঢাকা পড়ে যায়, তো সেটাকে আমরা বলি তোমার সাবমার্স ফ্লো। হুম, এই জন্য এটা নাম দিয়েছে সাবমার্স ফ্লো, মানে আপ স্ট্রিম থেকে যে ওয়াটার আসবে সেটা ডাউন স্ট্রিমের আগের থেকে যে ওয়াটারটা প্রেজেন্ট আছে তার মধ্যে ঢাকা পড়ে গেছে, ডুবে গেছে, তো সেটাকে আমরা বলি সাবমার্স ফ্লো। হ্যাঁ, এখন এই ইয়ে সাবমার্স ফ্লোরও বেশ কিছু প্যারামিটার আছে। H1 আমরা আগেই বলছি, এটা হচ্ছে আপ স্ট্রিমের ওয়াটার ডেপথ। H2 হচ্ছে টেইল ওয়াটার ডেপথ রিকোয়ার্ড, যতটুকু টেইল ওয়াটার ডেপথ লাগবে অ্যাকচুয়াল। আর এখানে একটা আছে, দেখো, প্যারামিটার H3 হচ্ছে তোমার অ্যাকচুয়াল টেইল ওয়াটার ডেপথ প্রেজেন্ট, সেই পরিমাণ টেইল ওয়াটার ডেপথ অ্যাকচুয়ালি আছে। ঠিক আছে, আর ডাউন স্ট্রিমে ওয়াটার ডেপথ দুইটা আছে, দেখো, একটা H2, একটা H2 প্রাইম। H2 কি, H2 হচ্ছে ভেনা কন্ট্রাক্টর ডেপথ। আমরা ভেনা কন্ট্রাক্টর মনে হয় জানি, ফ্লুইড মেকানিক্সে দেখছি, যখন পানি কোন একটা জায়গা দিয়ে বের হয়, অরিফিস মাউথপিস যেখান দিয়েই বের হোক না কেন, যখনই সেটা ওয়াটার যদি বের হয়, তো সবগুলো ওয়াটার জেট একটা স্পেসিফিক সেকশনে গিয়ে মিলিত হয়, সংকুচিত হয় একটা স্পেসিফিক সেকশনে গিয়ে, সব ওয়াটার জেট গুলা ও একটা স্পেসিফিক সেকশনে গিয়ে
মিলিত হয়, ওইটাকে বলা হয় ভেনা কন্ট্রাক্টর, ওইটা সব থেকে সংকুচিত একটা জায়গা। তো এই যে এটাই হচ্ছে ভেনা কন্ট্রাক্টর ডেপ, যেখানে হচ্ছে ডাউন স্ট্রিমে যেখানে সব ওয়াটার গিয়ে আলটিমেটলি মিলিত হয়, ওখান থেকেই বের হয়ে যাচ্ছে, এখানে গিয়ে মিলিত হয়। ডাউন স্ট্রিমের ছোট ওয়াটার ডেপ সেটাকে আমরা বলি ভেনা কন্ট্রাক্টর ডেপ, আর ডাউন স্ট্রিমে আলটিমেটলি বড় যে ওয়াটার ডেপ সেটাকে আমরা বলি এইচ টু প্রাইম। হ্যাঁ, তো এইচ টু হচ্ছে ডাউন স্ট্রিমে ভেনা কন্ট্রাক্টর ডেপ, এটা খেয়াল রাখা। এখন আসো আমরা ফ্রি ওভারফল এবং সাবমার্স ফ্রি ফ্লো আর সাবমার্স ফ্লোর জন্য আমরা একটু ইকুয়েশন গুলো দেখি। আমাদের বেসিক্যালি এখানে ডিসচার্জ ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, এবং এই ডিসচার্জের ইকুয়েশন গুলো ফ্লুইড মেকানিক্স এর ইকুয়েশন, এবং তোমরা ল্যাবেও করছো ওই ইকুয়েশন গুলাই। দেখো, যদি ফ্রি ওভারফ্লো হয়েছে 1 নম্বর আর 2 নম্বর সেকশনে যদি আমরা ইয়ে মোমেন্ট কি বলে তোমার এনার্জি ইকুয়েশন ইউজ করি, তাহলে যে এটা এনার্জি ইকুয়েশন H1 U1 স্কয়ার বাই 2Z ইকুয়াল টু H2 U2 স্কয়ার বাই 2Z। তোমার ডেটা মেট দরকার নেই, বিকজ হরিজন্টাল চ্যানেল তো ডেটা মেট বাদ হয়ে গেছে। এখন এখানে একটা প্যারামিটার আছে সিসি। সিসি মানে কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন, সিসি মানে কি H2/Hg। ফ্রি ওভারফলের ডাউন স্ট্রিমের ওয়াটার ডেপথ এবং গেট ওপেনিং হাইট অফ দ্য গেট ওপেনিং এর রেশিওকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন। সিসি ইকুয়াল টু H2/Hg, কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন। তাই যদি হয়তো এখান থেকে আমরা H2 ইকুয়াল টু লিখতে পারি H2 ইকুয়াল টু CCHg, H2 ইকুয়াল টু CCHg। দেখো এটাই লেখা হয়েছে CCHg। তো এখান থেকে ফাইনালি যে ডিসচার্জ যদি আমরা এখান থেকে ক্যালকুলেট করি, তো কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন যদি তুমি ইউজ করো, তো সেই ক্ষেত্রে ডিসচার্জ আসে CCBHg U2 ইকুয়াল টু, এভাবেও লেখা যায় B1 BH1 U1। হ্যাঁ, তো আমাদের অ্যাকচুয়ালি দরকার হচ্ছে এই ইকুয়েশনটা, কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জের রেসপেক্ট আমরা লিখবো, এটা আমরা একটু খেয়াল রাখবো। এটা আমাদের অ্যাকচুয়ালি রিকোয়ার্ড। হ্যাঁ, আমি এখন আর ডেরিভেশনটা করে দেখাচ্ছি না, তাহলে শেষ করতে পারবো না। এটা আমার দরকার, এটা আমরা একটু খেয়াল রাখবো। ডিসচার্জ কিউ ইকুয়াল টু সিডি BH0 রুট ওভার 2G/H1। হ্যাঁ, সিডি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ, মানে এটা আলটিমেটলি কোনো কঠিন কিছু না, আমরা জানি ডিসচার্জ কিউ ইকুয়াল টু এরিয়া ইন্টু ভ্যালোসিটি, তো সেটাই করা হয়েছে, এরিয়া ইন্টু ভ্যালোসিটি। এরিয়া আমরা জানি এরিয়া বি ইন্টু এইচ, তো সেটাই করেছে বি ইন্টু এইচ জি। আর ভ্যালোসিটি হচ্ছে ভ্যালোসিটি আমরা জানি ভ্যালোসিটি ইউ ইকুয়াল টু রুট ওভার 2Hg, তো সেটা লেখা হয়েছে ইউ ইকুয়াল টু 2Hg। হ্যাঁ, আর যেহেতু অ্যাকচুয়াল ডিসচার্জ একটু কম হয়, তো সেই জন্য আমরা সেটাকে কি বলে অ্যাডজাস্ট করি কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ দিয়ে সিডি। তো এটাই আর কি, এটা নতুন কোনো কিছু নাই। কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ সিডি ইন্টু BHg রুট ওভার 2G/H H1 রুট ওভার 2G/H1 মানে হচ্ছে ইউ, ভ্যালোসিটি হেড, ভ্যালোসিটি ইকুয়াল টু রুট ওভার 2G/H1। হ্যাঁ, আর এ ইকুয়াল টু BHg, সেটাই বসাইলাম আর কি। এই তোমরা এই ইকুয়েশনটা দেখছো না, ল্যাবে করছো না, কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ? জি স্যার। হ্যাঁ, তো এটা একটু খেয়াল রাখবা। ডিসচার্জ কিউ ইকুয়াল টু সিডি BHg রুট ওভার 2G/H1, এই কোয়েশন গুলো কিন্তু দেওয়া লাগে না, এটা বেসিক, তোমাকে জানতে হবে। নেক্সট, এই কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জের একটা ঝামেলার ইকুয়েশন আছে, এটা যদি লাগে পরীক্ষা বসে দেওয়া থাকবে। সিডি ইকুয়াল টু রুট অফ সিসি বাই রুট ওভার 1 প্লাস সিসি Hg/H1। হ্যাঁ, এখানে সিসি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন, Hg হচ্ছে তোমার গেট ওপেনিং, আর H1 হচ্ছে আপস্ট্রিমের ওয়াটার ডেপথ। এটা আমি দিয়ে দিব যদি লাগে। হ্যাঁ, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এটা ছিল নর্মালি যদি তুমি ফ্রি ফ্লো কন্ডিশনে ডিসচার্জ ক্যালকুলেট করতে চাও, নর্মালি যদি ফ্রি ফ্লো কন্ডিশনে ডিসচার্জ ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা ইউজ করব এই কোয়েশনটা, ডিসচার্জ কিউ ইকুয়াল টু সিডি BHg রুট ওভার 2G/H1, এবং সেখানে সিডি ইউজ করবো আমরা, সিডি ইকুয়াল টু সিসি বাই রুট ওভার 1 প্লাস সিসি Hg/H1। হ্যাঁ, এটা ইউজ করবো। এটা তুমি নর্মালি যদি তোমাকে ফ্রি ফ্লো কন্ডিশনে ডিসচার্জ ক্যালকুলেট করতে বলে, তাহলে তুমি এটা দিয়ে করতে পারো। এবার আসো সাবমার্স ফ্লো কন্ডিশন। সাবমার্স ফ্লো কন্ডিশনে বলা হচ্ছে, সাবমার্স ফ্লো কন্ডিশনে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ সিডি এটা ডিফারেন্ট হয়। সাবমার্স ফ্লো কন্ডিশনে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ সিডি এটা একটা ফাংশন অফ H1/GHg, HT টেইল ওয়াটার ডেপথ HT বাই Hg, এটার একটা ফাংশন। তো এটা তো ফাংশন দিতে আমার কাজ না, আমার টি ইকুয়েশন লাগবে। তো বলতেছে রাজারাত্নাম আর সুব্রামানিয়া, এরা দুইজন মিলে 1967 সালে একটা ইকুয়েশন দিয়ে গেছে ডিসচার্জ ক্যালকুলেট করা ফর বোথ ফ্রি ফ্লো কন্ডিশন এবং সাবমার্স ফ্লো কন্ডিশন, দুই কন্ডিশনের জন্যই ডিসচার্জ ক্যালকুলেট করার একটা রাজারাত্নাম সুব্রামানিয়া একটা ইকুয়েশন দিয়ে গেছে। সেই ইকুয়েশনটা হচ্ছে এটা, আগেরটার মতোই, ডিসচার্জ কিউ ইকুয়াল টু সিডি BHg রুট ওভার 2G/H, 2G/H আগে ছিল দেখো H1, আর এখানে হচ্ছে ∆H, বাকি সবই সেম। বাট এখানে সিডি, এই সিডি তুমি এই ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করতে পারবে না, এটা কিন্তু রাজারত্নম সুব্রামানিয়ার কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জের ইকুয়েশন না, তুমি এটা ইউজ করতে পারবে না। এর জন্য গ্রাফ লাগে অথবা টেবিল লাগে। হ্যাঁ,
সো ডিসচার্জের ইকুয়েশনটা হচ্ছে, এটা কিন্তু এই ডিসচার্জের ইকুয়েশন রাজারত্নম সুব্রমণিয়ার এই ডিসচার্জের ইকুয়েশন বোথ ফ্রি ফ্লো কন্ডিশন এন্ড সাবমার্জ ফ্লো কন্ডিশনের জন্য অ্যাপ্লিকেবল, দুই কন্ডিশনের জন্য তুমি ইউজ করতে পারো। সো ডিসচার্জ ইকুয়াল টু সিডি বিএইচজি রুট ওভার 2জি ডেল এইচ। হ্যাঁ, এখন যদি আমরা বলি ফ্রি ফ্লো কন্ডিশন, ফ্রি ফ্লো কন্ডিশনে ডিসচার্জ ডেল এইচ হচ্ছে H1 মাইনাস H2। ফ্রি ফ্লো কন্ডিশনে ডেল এইচ ইকুয়াল টু H1 মাইনাস H2, আর আমরা H2 মানে ইকুয়াল টু জানি CCHC, তুমি নিতে পারো। তো বাট এটা খেয়াল রাখবা, ফ্রি ফ্লো কন্ডিশনে ডেল এইচ মানে হচ্ছে H1 মাইনাস H2, এটা রাজারত্নম সুব্রমণিয়া বলে গেছে আর কি। তুমি যদি ফ্রি ফ্লো কন্ডিশনে ইউজ করতে চাও তাহলে ডেল এইচ হবে H1 মাইনাস H2। আর যদি সাবমার্জ ফ্লো কন্ডিশনে বলো, সাবমার্জ ফ্লো কন্ডিশনে ডেল এইচ হবে H1 মাইনাস H3, বাকি সব সেম। ঠিক আছে, তো এটা খেয়াল রাখবো, রাজারত্নম সুব্রমণিয়ার যে ডিসচার্জের ইকুয়েশন এটা কিন্তু বোথ ফ্রি ফ্লো কন্ডিশন এবং সাবমার্জ ফ্লো কন্ডিশন দুটার জন্য অ্যাপ্লিকেবল। আর আগের যে আমরা ডিসচার্জের ইকুয়েশনটা দেখলাম এটা নর্মালি শুধুমাত্র ফ্রি ফ্লো কন্ডিশনের জন্য অ্যাপ্লিকেবল, এটা কিন্তু সাবমার্জ ফ্লোর জন্য না। হ্যাঁ, এবং তুমি যদি নর্মালি এটা ক্যালকুলেট করতে চাও তাহলে সিডি ইকুয়াল টু তোমাকে এই যেটা ইউজ করতে হবে, সিসি বাই রুট ওভার 1 প্লাস সিসি এইচজি বাই H1। আর যদি আমরা রাজারত্নম সুব্রমণিয়ার ইউজ করতে চাই তো সেক্ষেত্রে বোথ ফ্রি ফ্লো অ্যান্ড সাবমার্জ ফ্লো কন্ডিশনের জন্য ডিসচার্জ কিউ ইকুয়াল টু হবে সিডি বিএইচজি রুট ওভার 2জি ডেল এইচ। হ্যাঁ, এখানে ডেল এইচ হচ্ছে H1 মাইনাস H2 ফর ফ্রি ফ্লো কন্ডিশন, আর ডেল এইচ ইকুয়াল টু H1 মাইনাস H3 ফর সাবমার্জ ফ্লো কন্ডিশন। এখন আসলে H3 আমাকে ক্যালকুলেট করতে হবে। H3 কিভাবে ক্যালকুলেট করবো? H3 ক্যালকুলেট করার একটা এম্পিরিক্যাল ইকুয়েশন আছে এখানে, H3 বাই H3 1 প্লাস 2 FR স্কোয়ার, এটা একটা আছে সামথিং লাইক দ্যাট। বাট আমরা এইটা না, আমরা এই বড় ইকুয়েশন ইউজ করি। রাজারত্নম সুব্রমণিয়া ওরা নিজেরাই এই একটা বড় এক্সপ্রেশন দিয়ে গেছে ফর ক্যালকুলেটিং H3 ফর ক্যালকুলেটিং H3। ঠিক আছে, অ্যাকচুয়াল তোমার টেল ওয়াটার ডেপথ ইজ H3 ক্যালকুলেট করার একটা বড় ইকুয়েশন দিয়ে গেছে, আমরা এটা ইউজ করি। H3 by HGCD equal to 2 into 1 minus HGCD by HT plus root over 4 into 1 minus HGCD by HT square whole square plus HT by HGCD whole square minus 4 into H1 by HGCD minus HT by uh, H1 by HT। হ্যাঁ, সো এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা যদি লাগে অবশ্যই পরীক্ষা দেবো, কারণ এত বড় ইকুয়েশন তো দিতেই হবে। এবার আসো কোএফিসিয়েন্ট, দুইটা কোএফিসিয়েন্ট সম্পর্কে আমরা দেখবো, যে কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন সিসি এবং সিডি, এই দুইটা কিভাবে ক্যালকুলেট করবো। তো বলতেছে কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন সিসি যেটাই থাকুক না কেন, যে কোনো কন্ডিশন থাকুক না কেন, আমরা একটা ইউজ করবো, এটা ফিক্সড। এটা কিন্তু পরীক্ষা দেওয়া থাকবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন আমরা একটা ইউজ করবো 0.61 ফর বোথ ফ্রি অ্যান্ড সাবমার্জ ফ্লো কন্ডিশন। ফ্রি ফ্লো এবং সাবমার্জ ফ্লো কন্ডিশন যেটাই বলি না কেন, সব ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন আমরা 0.61 ইউজ করবো, এটা ফিক্সড। এখন আসো, বলা হচ্ছে তাহলে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ সিডি আমরা কত নিব আর কি। কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ সিডি ক্যালকুলেট করতে গেলে তোমাকে এই গ্রাফ ইউজ করতে হবে অথবা টেবিল ইউজ করতে হবে। দেখো এই গ্রাফটা দেওয়া আছে Hg বাই H1 ভার্সেস সিডি, দেখো এই গ্রাফটা। হ্যাঁ, তো দেখো তুমি যদি দেখি 0.4 পর্যন্ত, দেখো 0.4 এর কম, 0.4 পর্যন্ত দেখো সিডির ভ্যালু 0.6 এর কাছাকাছি। যদি Hg বাই H1 0.4, এই যে এই পর্যন্ত দেখো Hg বাই H1 যদি 0.4 বা তার থেকে ছোট হয় তাহলে দেখো সিডির ভ্যালু 0.6 এর মতো। আর যখনই 0.4 এর থেকে বেশি হয় তখন তাকে আস্তে আস্তে বাড়া শুরু করছে। তো আমরা এখান থেকে গ্রাফ থেকে নিতে পারি, অথবা চাইলে তুমি এই টেবিল থেকেও নিতে পারো। তোমার পরীক্ষায় টেবিলও দেওয়া থাকতে পারে, গ্রাফও দেওয়া থাকতে পারে। গ্রাফ দেওয়া থাকলে আরো বেশি সহজ, তুমি ডিরেক্ট নিতে পারবা। টেবিল দেওয়া থাকলে ইন্টারপোলেশন করে নিতে হবে। যেমন এই যে দেখো Hg বাই H1 যদি 0 হয় তাহলে কত হবে, 0.05 হলে এরকম প্রত্যেকটা ভ্যালু রেসপেক্টে দেওয়া আছে। এখানে যদি তোমার 0.42 জন্য বের করতে পারে তাহলে তুমি ইন্টারপোলেশন করে নিলে পেয়ে যাবে মাঝামাঝি। আমরা এটা ম্যাথ করলে আরো বুঝতে পারবো। তো একটা জিনিস খেয়াল রাখবো, কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন সিসি এটা হচ্ছে 0.61 ফিক্সড হয়ে গেছে। আর কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ ফর রাজারত্নম সুব্রমণিয়া, কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ ক্যালকুলেট করতে গেলে তোমাকে এই গ্রাফ অথবা টেবিল ইউজ করতে হবে। হ্যাঁ, এখন আসলে আমরা একটা প্রবলেম দেখি। এক্সাম্পল 8.1, কম্পিউট দ্য ডিসচার্জ থ্রু এ ভার্টিক্যাল স্লুইস গেট ইন আ হরিজন্টাল রেক্টাঙ্গুলার চ্যানেল 6 মিটার ওয়াইড। দেখো চ্যানেলের উইথ দেওয়া আছে 6 মিটার, হ্যাভিং এ ডেপথ 1 মিটার এট ভেনা কন্ট্রাক্টর। ভেনা কন্ট্রাক্টর ডেপথ দেওয়া আছে, মানে H2 দেওয়া আছে। ভেনা কন্ট্রাক্টর ডেপথ এই যে H2, এই যে H2 দেওয়া আছে। H2 হচ্ছে ভেনা কন্ট্রাক্টর ডেপথ বা ডাউন স্ট্রিমের ডেপথ। সো H2 দেওয়া আছে 1 মিটার হোয়েন আপ স্ট্রিম হেড, এবং আপ স্ট্রিমের ডেপথ দেওয়া আছে 4 মিটার। ঠিক আছে,
ফর ফ্রি ফ্লো কন্ডিশন এবং পরে এন্ড এর পরে যে পার্টটা আছে এটাকে কেটে দিবে, এটা দরকার নেই। সরি, এই যে এন্ড থেকে এন্ড কম্পেয়ার, এটা দরকার নেই। এটা বলতেছে আগের অধ্যায়ে একটা ম্যাথ ছিল সেটার সাথে এটাকে তুলনা করতে বলছে, এটা লাগবে না তোমার, এটা আমরা দেখবো না। সো বলতেছে আমার চ্যানেলের উইথ দেওয়া আছে 6 মিটার, ডাউন স্ট্রিমের ডেপথ 1 মিটার, আপ স্ট্রিমের হেড ডেপথ হচ্ছে 4 মিটার, H2 দেওয়া আছে, H1 দেওয়া আছে, সবই দেওয়া আছে। এখন বলতেছে আমার ডিসচার্জ ক্যালকুলেট করতে হবে ফর ফ্রি ফ্লো কন্ডিশন, তারপরে 2 নম্বর হচ্ছে ফর সাবমার্স ফ্লো কন্ডিশন হোয়েন টেইল ওয়াটার ডেপথ হচ্ছে 3.5, যদি টেইল ওয়াটার ডেপথ H3 3.5 হয়। এখানে আমরা ফ্রি ফ্লো কন্ডিশন দুইভাবে দেখাবো। হ্যাঁ, তো আসলে একটা করে দেখি। হরিজন্টাল রেক্টাঙ্গুলার চ্যানেলে যার উইথ দেওয়া আছে, যে উইথ হচ্ছে 6 মিটার, উইথ দেওয়া আছে 6 মিটার নিলাম। H1 এই যে আপ স্ট্রিমের ডেপথ 4 মিটার দেওয়া আছে নিলাম, ডাউন স্ট্রিমের ডেপথ H2 1 মিটার দেওয়া আছে, এই যে 1 মিটার, সেটাও বসালাম। এবার টেইল ওয়াটার ডেপথ, এই যে টেইল ওয়াটার ডেপথ দেওয়া আছে 3.5, সো টেইল ওয়াটার ডেপথ নিলাম 3.5। এখন বলতেছে আমরা কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন কত নিব। সো কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন আমরা আগেই ফিক্স করে দিছি, কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন আমরা 0.61 নিব। সো আমরা এটা ফিক্স করে দিলাম, কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন 0.61। আমরা আগেই বলছি যেটাই থাকুক না কেন আমরা কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন অবশ্যই 0.61 নিব, যেটা ফিক্স হয়ে গেছে। সো আমরা কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন নিলাম 0.61। এখন আমরা যদি এইচ জি লাগবে, সব ক্ষেত্রে এইচ জিটা প্রয়োজন হবে। এইচ জি হচ্ছে তোমার এই যে ডেপথ অফ স্লুইস গেট, হ্যাঁ, বা গেট ওপেনিং, স্লুইস গেট ওপেনিং বা ডেপথ অফ স্লুইস গেট যেটাই বলো। হ্যাঁ, এইচ জি এটা ক্যালকুলেট করতে হবে। So আমরা জানি সিসি, কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন সিসি ইকুয়াল টু H2 বাই এইচ জি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এইচ জি ইকুয়াল টু H2 বাই সিসি, তো সেটাই করা হয়েছে। এইচ জি ইকুয়াল টু H2 বাই সিসি, মানে হচ্ছে H2 হচ্ছে 1 বাই সিসি হচ্ছে 0.61, আসে 1.64। এখন 1 নম্বরটা আমরা দেখি। প্রথমে ফ্রি ফ্লো কন্ডিশন। ফ্রি ফ্লো কন্ডিশন দুইভাবে করা যায়, একটা নর্মালি করা যায়, আরেকটা হচ্ছে রাজারাত্নাম সুব্রামানিয়া দিয়েও করা যায়। আমরা দুইভাবে দেখবো। নর্মালি যদি করতে চাই তাহলে ইকুয়েশনটা হচ্ছে ডিসচার্জ কিউ ইকুয়াল টু সিডি বি এইচ জি রুট ওভার 2G H1। এখানে বি এইচ জি H1 সবই আছে, সিডি নাই। সিডি ক্যালকুলেট করতে গেলে নর্মালি তুমি যদি সিডি ক্যালকুলেট করতে চাও তোমাকে এই ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করতে হবে। সিসি বাই রুট ওভার 1 প্লাস সিসি মানে 0.61 বসালাম, এইচ জি হচ্ছে 1.64 ডিভাইড বাই H1 হচ্ছে 4, এটা বসাও, আসে 0.546, এটা এখানে বসে দাও। 0.546 ইন্টু বি হচ্ছে 6, এইচ জি হচ্ছে 1.64 ইন্টু রুট ওভার 2 ইন্টু জি 9.8 ইন্টু H1 হচ্ছে 4, আসে হচ্ছে 47.56 মিটার কিউব পার সেকেন্ড। হ্যাঁ, এটা নর্মালি তুমি ফ্রি ফ্লো কন্ডিশন এভাবে ক্যালকুলেট, ফ্রি ফ্লো কন্ডিশনে ডিসচার্জ এভাবে ক্যালকুলেট করতে পারো। এখন তোমার যদি মনে হয় যে না আমি এভাবে করবো না, তাহলে তুমি রাজারাত্নাম সুব্রামানিয়া দিয়েও করতে পারো। পরীক্ষায় যে কোনো একটা করলে হবে, তুমি চাইলে দুইটাও করতে পারো, অথবা যে কোনো একটা করলেও হবে, সমস্যা নেই। হ্যাঁ, সো দেখো এইচ জি বাই H1 আমরা যদি রাজারত্নম সুব্রামানিয়া ইউজ করতে চাই, তো আমাদের রাজারত্নম সুব্রামানিয়ার ডিসচার্জের ইকুয়েশন ফর ফ্রি ফ্লো অ্যান্ড সাবমার্স ফ্লো একটাই, কিউ ইকুয়াল টু সিডি বি এইচ জি রুট ওভার 2G ডেল এইচ। হ্যাঁ, এখানে ডেল এইচ কত, ডেল এইচ হচ্ছে H1 মাইনাস H2, এখানে সবই আছে H1 মাইনাস H2, শুধু দরকার সিডি। সিডি ক্যালকুলেট করতে গেলে তোমাকে হয় টেবিল নিতে হবে অথবা গ্রাফ নিতে হবে। তার জন্য আমার লাগবে এইচ জি বাই H1, এটা আগে বের করতে হবে। এইচ জি বাই H1 কত সেটা আগে ক্যালকুলেট করতে হবে। সো এখানে দেখো এইচ জি হচ্ছে 1.64 ক্যালকুলেট করা আছে, দিলাম 1.64 ডিভাইড বাই H1, H1 হচ্ছে 4, মানে 1.64 বাই 4 করলে আসে 0.41। এখন তুমি যদি 0.41 এই গ্রাফে বসাও, দেখো এটা হচ্ছে 0.4, এটা মনে করো 0.41, চোখের আন্দাজে তোমার যেটা মনে হয় 0.41 উপরের দিকে টান দাও, কোথায় কাট করলো, এই জায়গায় কাট করলো। হচ্ছে 0.41 যদি হয় তাহলে সিডি কত, করসপন্ডিং সিডি হচ্ছে তোমার 0.61 মনে করো। তোমার যেটা মনে হয় চোখের আন্দাজে সেটা তুমি বসাই দিবা। তুমি জাস্ট এইচ জি বাই H1 করবা, সেটা 0.41 আসছে, সেটার রেসপেক্টে সিডি করসপন্ডিং কত আসে সেটা বসাবো, দেখবা আর কি। তো আমরা দেখলাম এইচ জি বাই H1 করলে আসে 1.64 ডিভাইড বাই 4 মানে 0.41, সেটা গ্রাফ থেকে পাইলাম 0.61, গ্রাফ থেকে পাইলাম 0.61। এখন মনে করো তোমার গ্রাফ দেওয়া নাই, পরীক্ষার টেবিল দেওয়া আছে, তাইলেও তুমি করতে পারবা। তার জন্য তোমাকে এই পার্টটুকু নিতে হবে, ইন্টারপোলেশন করতে হবে আর কি। হ্যাঁ, সেটা কিভাবে করব দেখো,
0.4 এর ভ্যালু দেওয়া আছে, সিডির ভ্যালু কত, 0.5 এর জন্যও দেওয়া আছে। আমার দরকার 0.41 যদি হয়, H1 বা Hg/H1 যদি 0.41 হয়, তাহলে সিডি কত সেটা আমি জানি না, মনে করো সেটা এক্স। এই এক্স কত সেটা আমি বের করবো, সেটা ইন্টারপোলেশন করে করা যায়। আমি একটু দেখাই দিই ইন্টারপোলেশন করে কেমনে করব। ওকে, দেখো এখানে দেওয়া আছে Hg/H1 এর, আর দেওয়া আছে সিডি 0.4 যদি হয়, Hg/H1 0.4 হইলে সিডি কত, 0.5 হইলে সিডি কত সেটা আছে। 0.4 হইলে সিডি দেওয়া আছে 0.607, আর 0.5 হইলে সিডি ভ্যালু হচ্ছে 0.620। এখন আমার লাগবে 0.41 হইলে, Hg/H1 যদি 0.41 হয়, তাহলে সিডির ভ্যালু কত এটা আমি জানি না, মনে করো সেটা এক্স। এই এক্স ইন্টারপোলেশন ক্যালকুলেটরে ডিরেক্ট করা যায়, তো আমি একটু সেটা বলি কেমনে হবে। তোমরা হয়তো জানো প্রসেসটা, তারপরেও আমি একটু বলে দিই। তুমি জাস্ট ডিফারেন্স করবা, এই দুটা ডিফারেন্স করবা, এই দুটার ফার্স্টে মনে করো আমি এই দুটা ডিফারেন্স করব, ডিভাইডেড বাই এই দুইটা ডিফারেন্স করব। 0.4 মাইনাস 0.41 ডিভাইডেড বাই 0.4, প্রথমে এই দুটা ডিফারেন্স করলাম, এবার এই দুটা ডিফারেন্স করি। 0.4 মাইনাস 0.5 ইকুয়াল টু, আবার করসপন্ডিং সিডির ভ্যালুগুলোকে তোমাকে ডিফারেন্স করতে হবে। তো 0.4 এর জন্য সিডির ভ্যালু কত, 0.607, একদম সিকোয়েন্স অনুযায়ী তুমি ডিফারেন্সটা করবা। তারপরে 0.41 এর জন্য সিডির ভ্যালু কত জানি না, এক্স, তো এক্সই বসাবো, ডিভাইডেড বাই 0.4 এর জন্য সিডির ভ্যালু হচ্ছে 0.607 মাইনাস 0.5 এর জন্য করসপন্ডিং সিডির ভ্যালু হচ্ছে 0.620। তো তুমি যদি এটা ক্যালকুলেটরে বসায় দাও, তুমি এক্স এর ভ্যালু জিজ্ঞাসা করবা কত, দেখবা ডিরেক্ট দিয়ে দিবে, এক্স ইকুয়ালটা আসবে 0.61 এর মতো কিছু একটা আসবে, যেটা আসবে সেটাই 0.61 আসলো মনে করো। এই বুঝতে পারছো ইন্টারপোলেশনের এই ওইটা জানো তোমরা? একজন রেসপন্স করো। জি স্যার। সো আমি একটু দেখাই দিলাম, তো তুমি চাইলে এইভাবে ইন্টারপোলেশন করে নিতে পারো, এটা শর্টকাটে ইন্টারপোলেশন তোমার হয়ে যাবে আর কি। হ্যাঁ, সো পাইলাম মনে করো 0.61, যদি গ্রাফ থাকে তো খুবই ভালো, গ্রাফ আরো সহজে তুমি করতে পারবে, আর যদি গ্রাফ না থাকে, যদি টেবিল থাকে, তো তুমি টেবিল থেকে ইন্টারপোলেশন করে নিয়ে আসতে পারবে। তো পাইলাম মনে করো সেটা সিডির ভ্যালু 0.61। হ্যাঁ, এবার তুমি এখানে সবগুলো বসাও। সিডি হচ্ছে 0.61, বি উইথ দেওয়া আছে 6, এইচ জি হচ্ছে তোমার গেট ওপেনিং, ডেপথ অফ গেট ওপেনিং 1.64, এটাও আছে। রুট ওভার 2 ইন্টু জি 9.8 ইন্টু ডেল এইচ মানে H1 মাইনাস H2, ফ্রি ফ্লো কন্ডিশনের জন্য এই ডেল এইচ মানে H1 মাইনাস H2, H1 হচ্ছে কত 4 আর H2 হচ্ছে 1, ক্যালকুলেট করলে আসে 46.05। দেখো তুমি যদি নর্মালি ফ্রি ফ্লো কন্ডিশনে ডিসচার্জ ক্যালকুলেট করতে চাও, তাহলে আসছে 47.56, আর রাজারত্নম সুব্রমণিয়া 46.05। তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করতে পারো, চাইলে তুমি দুইটাও রাখতে পারো। হ্যাঁ, আর এখানে দেখো এই যে একটা তুলনার কথা বলা হয়েছিল, যে প্রবলেম 2.6 এর সাথে 6 এর ডিসচার্জের সাথে তুলনা করতে বলছিল, সেটা বাদ দেবা, সেটা দরকার নেই, ওইটা একদম বাদ। এই যে কত পার্সেন্ট লোয়ার টোয়ার, এগুলো দরকার নেই, আমরা শুধুমাত্র ডিসচার্জ ক্যালকুলেটটা করবো, এইটুকুই। হ্যাঁ, তো এখানে আমরা তোমার যেটা, তুমি যে কোনো একটা ওয়েতেই করতে পারো, চাইলে দুইটাও রাখতে পারো, সেটা তোমার ইচ্ছা। এটা গেল ফ্রি ফ্লো কন্ডিশনে ডিসচার্জ ক্যালকুলেশন। এবার আসবো আমরা সাবমার্জ ফ্লো কন্ডিশনে ডিসচার্জ ক্যালকুলেশন। সাবমার্জ ফ্লো কন্ডিশনে ডিসচার্জ ক্যালকুলেট করতে গেলে তোমাকে রাজারত্নম সুব্রমণিয়া ইউজ করতে হবে, অন্য কোনো অপশন নাই। সো রাজারত্নম সুব্রমণিয়ার সাবমার্জ ফ্লো কন্ডিশনের ডিসচার্জেরও একই ইকুয়েশন, সিডি বিএইচজি রুট ওভার 2জি ডেল এইচ। সিডি ক্যালকুলেট করা আছে ফ্রি ফ্লো কন্ডিশনে, রাজারত্নম সুব্রমণিয়ার যে সিডি ওইটাই সাবমার্জ ফ্লো কন্ডিশনের সিডি, কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ, কোনো চেঞ্জ নাই। Hg/H1 করে তোমার এই যে গ্রাফ থেকে বা টেবিল থেকে যেই সিডির ভ্যালু আসছে, ওটাই হচ্ছে এখানে সিডি হিসেবে চলে আসলো, কত 0.61 বসালাম, 0.61 বি 6,
এইচ জি হচ্ছে 1.64 আগে ক্যালকুলেট করা আসছে 1.64 রুট ওভার 9.8 ইন্টু ডেল এইচ হচ্ছে H1 মাইনাস H3 দিতে হবে, H1 মাইনাস H3 হচ্ছে অ্যাকচুয়াল টেইল ওয়াটার ডেপথ, এই যে এটা অ্যাকচুয়াল টেইল ওয়াটার ডেপথ H3 এটা। তো আমরা এখান থেকে H1 হচ্ছে 4 আর H3 কত সেটা জানি না। H3 ক্যালকুলেট করতে গেলে তোমাকে এই যে বড় একটা ইকুয়েশন সেটা ইউজ করতে হবে, H3 বাই HGCD ইকুয়াল টু 2 ইন্টু 1 মাইনাস HGCD, এই যে এটা ইউজ করতে হবে। তার মধ্যে দেখো HGCD বাই HGCD বাই HT অনেকবার রিপিট হচ্ছে বারবার, তো এই জন্য ওই ভ্যালুটাকে আগেই ক্যালকুলেট করে রাখছে। তোমার ইচ্ছা হলে তুমি এটা নাও করতে পারো, তোমার একবারে এর মধ্যে সবগুলো বসাও করতে পারো, যেটা তোমার ভালো লাগে। তো এইচজি হচ্ছে 1.64 আর সিডি কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ অলরেডি আছে 0.61 0.61 ক্যালকুলেট করা আছে, দিলাম ডিভাইড বাই এইচটি টেইল ওয়াটার ডেপথ এই যে দেখো 3.5, টেইল ওয়াটার ডেপথ হচ্ছে 3.5 বসাইলাম। এইচজি হচ্ছে 1.64, সিডি হচ্ছে 0.61 ডিভাইড বাই এইচটি টেইল ওয়াটার ডেপথ 3.5 করলে আসে 0.286। তো এবার এখানে সবগুলো বসাও, 2 ইন্টু 1 মাইনাস 0.286 প্লাস রুট ওভার 4 ইন্টু 1 মাইনাস 0.286 স্কোয়ার প্লাস এইচটি বাই এইচজিসিডি দেখো এর জাস্ট উল্টা, মানে ব্যস্তকরণ করলেই দেখো এটা পাওয়া যায়। এখানে আছে এইচজিসিডি বাই এইচটি আর এখানে আছে জাস্ট এইচটি বাই এইচজিসিডি, এই জন্য এটাকে 1 বাই করে লিখছে। হ্যাঁ, তোমার মনে চাইলে তুমি এখানে এইভাবেও লিখতে পারো, আমি এটা করলাম না। এইচটি হচ্ছে 3.5, এইচজি হচ্ছে 1.64 আর সিডি হচ্ছে 0.61, তুমি ভ্যালু বসাও করতে পারো, সেটা তোমার ইচ্ছা। হোল স্কোয়ার মানে এটা জাস্ট উল্টা, এই জন্য 1 বাই লেখা হয়েছে, মাইনাস 4 ইন্টু এখানে এইচ ওয়ান বাই এইচজিসিডি, এই প্যারামিটার গুলো খেয়াল করো, এটা হচ্ছে H1 যা আছে সেটাই তোমাকে বসাতে হবে। হ্যাঁ, এটা ইম্পেরিক্যাল ইকুয়েশন যেভাবে আছে সেভাবেই তোমাকে বসাতে হবে। H1 হচ্ছে 4 আপ স্ট্রিমের ওয়াটার ডেপথ, এই যে 4 বাই এইচজি হচ্ছে 1.64 বসাইলাম, ইন্টু সিডি হচ্ছে 0.61 মাইনাস H1 বাই এইচ ওয়ান হচ্ছে 4, এইচটি হচ্ছে 3.5, সবগুলো ক্যালকুলেট করলে আসে 3.341। তাহলে এখান থেকে আমরা H3 ক্যালকুলেট করতে চাইলে এই যে 3.341 এর সাথে HGCD ওই পাশে নিয়ে গিয়ে গুণ করবো, সেটাই করা হয়েছে। 3.341 ইন্টু এইচজি হচ্ছে 1.64 গুণ দিলাম, আর সিডি হচ্ছে 0.61 গুণ দিলাম, এই সিডি হচ্ছে 0.61 গুণ দিলাম, আসে মোটামুটি কাছাকাছি 3.342 আসে, 3.342 আসে। এবার তুমি এখানে সব বসাই দাও, অলরেডি সব বসানো আছে। H3 হচ্ছে 3.342 ছিল, সেটা বসাও, আসে 21.57 মিটার কিউব পার সেকেন্ড, 21.57 মিটার কিউব পার সেকেন্ড। এই পর্যন্তই প্রবলেম। তো সাবমার্স ফ্লো কন্ডিশনে দেখো ডিসচার্জ কম আসে। হ্যাঁ, কারণ এই যে সাবমার্স ফ্লো কন্ডিশনে পানিটা তো ঢেকে যায়, এই জন্য ডিসচার্জটা কম পাচ্ছে আর কি। ফ্রি ফ্লো কন্ডিশনে আসছে এই যে 46 এর মতো, আর সাবমার্স ফ্লো কন্ডিশনে অর্ধেকের মতো, দেখো প্রায় অর্ধেকের কম হয়ে গেছে, 21.56 মিটার কিউব পার সেকেন্ড। তো এরপরে হচ্ছে ফ্রি ওভারফলটা আমি পড়াবো না, আমি পড়াবো ব্রড ক্রেস্টেড, ওটা আমি ফিজিক্যালি পড়াবো, ওটা বেশিক্ষণ লাগবে না, ফিজিক্যালি নেক্সট রবিবারে দেখাই দিব। বুঝতে পারছো বলো তো যা পড়ালাম এ পর্যন্ত? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। কেউ রেকর্ড করলে একটু পাঠাই দিবা। হ্যাঁ, এই তোমরা বাসায় কি বলে ক্যাম্পাসে আসবা কবে, নাকি বাসায় থাকবা?